কিরে নিপা, তুই এসছিস অবশেষে? এত দেরি হলো যে? দীপা হাসি মুখে সুপ্রভাকে প্রত্যুত্তর করলো। আসবো না তো ভেবেছিলাম, কিন্তু আসতে হলো। এই যে ওনাকে দেখছিস না, নাম হচ্ছে হামিদ। উনি নিয়ে এসেছে আমাকে। উনি কে হয় তোর? ভদ্রলোককে ওখানে বসিয়ে রেখেছি আমি। শোন, তবে উনি আমাদের এখানে আসেন মাঝে মধ্যে কাজের অর্ডার নিতে। ভদ্রলোকের নাকি আমাকে পছন্দ হয়েছে, একদম ডিরেক্ট বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছে আমাকে। বলেছেন আমি রাজি হলেই মাকে নিয়ে আসবেন। ওনারও নাকি বিয়ে হয়েছিল, কিন্তু সেই বউ অ্যাক্সিডেন্টে মারা যান 6 মাসের ভেতরই। এখন একলা আছে 2 বছর যাবৎ। আমাকে নাকি ওনার স্ত্রীর মতন দেখতে লাগে। আমার কথাবার্তা সবকিছু দিয়ে নাকি তিনি মিল পান। আমি এসেছি এখানে 1 মাসও হয়নি পুরো, এর ভেতরেই নাকি ওনার আমাকে ভালো লেগে গেছে আর আমাকেই বিয়ে করবেন। বললাম আমি ডিভোর্সি, তাও শুনলো না, বলে আমাকেই বিয়ে করবে। আমাকে নাকি খুব পছন্দ হয়েছে। বলিস কি? তাহলে রাজি হয়ে যা। পাশ থেকে বলল রূপন্তী। আরে তুই বল, এই কয়দিনে ভালোবাসা হয়? আর এসবের ওপর থেকে বলতে পারিস আমার বিশ্বাসই উঠে গেছে। না রে নিপা, ভালোবাসতে সময় লাগে না, দিন লাগে না। ভালোবাসা এক পলক দেখাতেও হয়ে যায়। জীবনটা তো তোর বহু বাকি, ভেবেও দেখতে পারিস। একবার বিফলে গেছিস বলে বারবার যাবি এমন তো কথা না। কিন্তু আমি যে ডিভোর্সি, এই সমাজে লোকে ডিভোর্সিদের কি চোখে দেখে জানিসই তো বল। সেজন্য সাহসে কুলাচ্ছে না, যদিও ওনার বাড়িতে মাই নাকি আছে, কেবল একা মাকে নিয়েই থাকেন। তাহলে তো কোনো ঝামেলাই নেই। কে কি বলবে আর? তাছাড়া তার নিজেরও স্ত্রী নেই, এক বিয়ে ছিল, মনে হয় না কেউ কিছু বলবেও। তার উপর ছোট পরিবার, ভেবে দেখতে পারিস। এর ভেতরই হামিদ চলে আসলো মাঝখানে। নিপা, তুই তো আমাকে এখানে একা ফেলে চলে আসলে। তুমি তোমার বান্ধবীর কাছেই থাকো, আমি চলে যাই। দীপা উত্তর দেবার আগেই সুপ্রভা বলল। আরে না ভাইয়া, আপনি আসুন, কিছু খেয়ে যান, বিয়েতে এসেছেন আমার। হাসি মুখে উত্তর দেয়। না আপু, এসেছিলাম ওনাকে পৌঁছে দিতে। আসলে উনি সেখানে থাকেন, সেই পাশের বিল্ডিংয়েই আমি থাকি। অফিস থেকে ফিরছিলাম, আজকে দেরি হয়েছিল। দেখলাম উনি গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। আমার তো মোটর সাইকেল ছিল, সেই জন্য ওনাকে পৌঁছে দিলাম। এবার যাচ্ছি। নিপা, দরকার হলে কালকে আসার সময় বলিও, আমি পৌঁছে দিব। আগে না, আজকে রাত ছিল, কালকে দিন, আমি নিজেই আসতে পারবো, আপনাকে সাহায্য করতে হবে না। ধন্যবাদ। হামিদ যেতেই সঙ্গে সঙ্গে সুপ্রভা দীপাকে প্রশ্ন করলো। ভদ্রলোক কত ভালো দেখলি? হুম, তোকে পৌঁছে দিল নিরাপত্তার কথা ভেবে। আরে আর এসবে বিশ্বাস নেই আমার। ভেবে দেখতে পারছিস? দরকার হলে তামিম ভাইয়াকে বলবো খোঁজ নিতে। যাকে ওসব কথা বাদ দে। তোর হাতের মেহেদি তো দেখি টুকটুকে লাল হয়েছে একদম। অনিল ভাইয়া তোকে খুব ভালোবাসে, বোঝাই যাচ্ছে। দীপার কথা শুনে সুপ্রভা বেশ খানিকটা লজ্জা পেলেও কিছু বলল না আর। বান্ধবীরা বসে বেশ হাসি ঠাট্টায় মেতে আছে। সে পুনরায় অনিলের নাম লেখা হাতটা বেশ ভালোভাবে দেখছে। এই তো আর অল্প একটু সময়, তারপরে সে একেবারে অনিলের হয়ে যাবে, থাকবে না আর কোনো বাধা। কালকের চেয়ে আজকে দ্বিগুণ লোকজন এসে উপস্থিত হয়েছে বাড়িতে। আজকেই যে বিয়ে, কারণ সেটাই। বিয়ে বাড়ি উপলক্ষে বাড়িতে মানুষ কিচকিচ করছে একেবারে। সকাল থেকেই বিয়ে তোড়জোড় শুরু করা হয়েছে। আফজাল হোসেন মেয়ের বিয়ের অতিথিদের জন্য রান্নার দিকটা বেশ সূক্ষ্মভাবেই দেখছেন। তামিম সব ডেকোরেশনের কাজ সহ বাকি যা দরকার লাগে সব দেখছে। মোমেনা আর সুপ্রভার মা তো ঘরের কাজ করেই ব্যস্ত। আজকে আর অনিল কল করেনি বোধহয়, বিয়েতে ব্যস্ত। সুপ্রভাও কল দেয়নি বলা যায়। এত লোকের ভিড়ে কল দেবার মতো কোনো সময়ই পায়নি। সবাই ব্যস্ত, শুধু সুপ্রভার পাশে বসে আছে রূপন্তী। নে আর বসে থাকিস না, এবার সাজগোজ শুরু করে দে। দেখি সুপ্রভা, জুনায়েদ কল করেছিল, ওরা রওনা দিয়ে ফেলেছে। সুপ্রভা আর কিছু না বলে চুপটি করে বসে রইল। রূপন্তী সুপ্রভাকে এমনি সাজিয়ে দিচ্ছিল। বউকে সাজানো হচ্ছে শুনে সেখানে এসে ভিড় করেছে নানান মানুষ বউ সাজা দেখবে বলে। একে একে সুপ্রভার মুখের সাজগোজ কমপ্লিট হলো। শোনা গেল বর এসেছে। কথাটি শোনা মাত্রই এক আলাদা অনুভূতি বয়ে গেল সুপ্রভার মনে। একটু পরে সে অন্য একজনের হয়ে যাবে পুরোপুরি ভাবে। যে মানুষটার জন্য এত
দিন অপেক্ষায় ছিল। বর এসেছে শুনেই রুমের অর্ধেক মানুষ ছুট লাগালো বরকে দেখতে। একটু পরে একজন এসে কনের সমস্ত জিনিসপত্র দিয়ে গেল, যেটা ছেলের বাড়ি থেকে দেওয়া হয়। রূপন্তী কাজের স্পিড বাড়িয়ে দিল কিছুটা। তাড়াতাড়ি করলেও বেশ সুন্দর করে সুপ্রভার গায়ে জড়িয়ে দিল বিয়ের ভারী বেনারসি, গলায় পরিয়ে দিল গয়না, কানে বড় দুল, হাতে মুঠো ভর্তি চুড়ি, কপালে টিকলি, খোপায় ফুলের মালা, আর সব শেষে মাথায় দোপাট্টা দিয়ে বড় করে বেশ ঘোমটা দিয়ে দিল। এবার কনের বিয়ের সাজ একদম পরিপূর্ণ। ইস, তোকে কি সুন্দর লাগছে রে সুপ্রভা। আমি তো দেখে চোখ সরাতে পারছি না। অনিল ভাইয়া নির্ঘাত চোখ আটকে তাকিয়ে থাকবে। ধ্যাত, বাজে কথা বলিস না তো রূপা। হয়েছে হয়েছে, আর লজ্জা পেয়ে লজ্জাবতী হতে হবে না তোমাকে। কিছুটা লজ্জা বাসর ঘরের জন্য রাখিও। রূপন্তীর ঠাট্টা শুনে সুপ্রভা লজ্জা আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। চুপ করবি রূপা, তোর বিয়েতে কিন্তু আমি এরকম করিনি। হ্যাঁ, করলাম চুপ। এতক্ষণে তো বরের গেট ধরা সব হয়ে গেছে। আমি তোর জন্য বসে রইলাম। রূপন্তী আর সুপ্রভার কথার মাঝখানে সুপ্রভার মা আর কাকি ভিতরে আসলেন। মা এসে সুপ্রভার মুখটা উঁচু করে ধরে বললেন, বাহ, চমৎকার। আমার মেয়েটাকে যে সাজলে এত সুন্দর লাগে সেটা কালকে আর আজকে না দেখলে বুঝতামই না। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোকে মা। কে সাজিয়েছে দেখতে হবে তো নাকি আন্টি? হ্যাঁ, তুমি খুব সুন্দর করে সাজিয়েছো রূপন্তী। সুপ্রভা মা, দোয়া করি স্বামী সোহাগী যাতে হতে পারিস, সবার মন জুগিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারিস। যেন কখনো ভালোবাসা দিতে কাউকে কমতি করবি না। ভালোবাসা দিয়েই সব জয় করা সম্ভব, বুঝেছিস? সুপ্রভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই উনি আবারও বললেন, মায়ের কোল খালি করে চলে যাচ্ছিস আরেক বাড়িতে। দোয়া করি মা, সেই বাড়িতে সুখে থাকিস। আমাদের দোয়া সব সময় থাকবে তোর সাথে। মায়ের আবেগ ঘন কথা শুনে নিজেকে আর সামনে রাখতে পারল না সুপ্রভা। সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। মাও মেয়েকে ধরে কাঁদছেন। পাশ থেকে মোমেনা বেগম বললেন, ভাবে মেয়েকে কাঁদিও না, আর বিয়ে শুরু হবে, এখন কাঁদলে মেকআপ নষ্ট হয়ে যাবে। মোমেনা বেগম বুঝিয়ে শুনিয়ে সুপ্রভার মাকে সেখান থেকে নিয়ে যান। নিচে হাঁক ডাক শুনতেই রূপন্তী সুপ্রভার ঘোমটাটা আরো একটু টেনে বড় করে বিয়ের জায়গায় নিয়ে গেল। সুপ্রভা ঘোমটার আড়াল থেকে উকি মেরে দেখল অনিলকে। লাল রঙের পাঞ্জাবিতে অপূর্ব লাগছে। ইচ্ছে করছে তাকিয়ে থাকতে, কিন্তু দৃষ্টি সংযত করল। কিছু সময় এমনিতেই পার হলো। একটু পর কাজী সাহেব আসলেন। সকল ইনফরমেশন নিলেন। কনের কাছে এসে ইসলামিক নিয়ম মোতাবেক কনেকে 3 কবুল বলতে বললেন। প্রথমে সুপ্রভা জায়নামাজে চুপ করে বসে থাকলেও পবিত্র 3 কবুল বলার মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। অনিলও বলে ফেলে সঙ্গে সঙ্গে কবুল। তারপর রেজিস্ট্রি পেপারে দুজনকে সাইন করতে দেওয়া হয়। অবশেষে বিয়ের সকল নিয়মকানুন মেনে অনিল আর সুপ্রভার বিয়ে সম্পন্ন হয়। এবার বর আর কনেকে পাশাপাশি বসানো হয় মিষ্টিমুখ করার জন্য। অনিল এবং সুপ্রভা দুজনের হাতেই মিষ্টির প্লেট দেওয়া হয়। অনিল সুপ্রভাকে মিষ্টি খাইয়ে দেয়, সুপ্রভাও খাইয়ে দেয়। এবার আয়না দেখার পালা। প্রথমে অনিলকে প্রশ্ন করা হলো, আয়নায় কি দেখছে? অনিলের উত্তর, এক শক্ত হৃদয়ের মানবীকে, যার মনে প্রেম থাকলেও সে বিচ্ছেদের সাথে সন্ধি করেছে আমাকে প্রণয়ের বিরহে পোড়াবে বলে, যার কোমল হৃদয়ে থাকতেও আমার জন্য পাথরের ন্যায় শক্ত করে রেখেছিল যাতে আমি তার হৃদয়ে প্রবেশ করতে না পারি। সবশেষে সেই শক্ত হৃদয়ের মানবীকে আমি নিজের করে নিতে পেরেছি। পাশ থেকে জুনায়েদ বলল, আরে এসব কথা পরেও বলতে পারবি? বল যে আকাশের চাঁদ দেখছিস, পরি দেখছিস, তাহলে না বউ খুশি হবে। চাঁদই তো, সে আমার ব্যক্তিগত চাঁদ। তবে চাঁদ থাকে স্নিগ্ধ কোমল, যার আলোয় সবাই আলোকিত হয়। আর আমার নিজস্ব চাঁদ আমাকে আলোকিত করবার বদলে তার তেজে পোড়াতে ভালোবাসে। অবশ্য এখন তো সেই চাঁদের নজর কেবল আমারই দিকে আছে। এমনি করেই টুকটাক হাসি ঠাট্টা করতে করতে অবশেষে পালা আসে বিদায়ের। বিয়ে বাড়ির হাসি খুশি আনন্দে থাকা পরিবেশ ভারী হয়ে ওঠে। সুপ্রভার চোখে পানিতে টলমল করছে। অনিল পাশে দাঁড়িয়ে দেখছে চুপটি করে। সুপ্রভার চোখ জোড়া তার বাবাকে খুঁজছে। মানুষটা নেই, হয়তো মেয়ের বিদায়ে বিষাদ নিয়ে থাকতে চান না। কিন্তু সুপ্রভা সবার আড়াল থেকে তাকে খুঁজে বের করলো। কান্নারত কণ্ঠে বলল, আমাকে বিদায় দেবে না বাবা? আড়লে থাকলে হবে?
মেয়ের কথা শুনে আর আটকে রাখতে পারল না নিজেকে। আফজাল হোসেন কেঁদে দিল সাথে সাথে। বাবাকে জড়িয়ে ধরে মেয়েও ইচ্ছে মতন কেঁদে নিল। পরিবেশ হয়ে উঠল ভারী একদম। বাবা, আমার কলিজার টুকরা ধনকে তোমার হাতে তুলে দিলাম। ওর কোনো অমর্যাদা করো না, তুমি সুখী রাখার চেষ্টা করবে। অনিল সুপ্রভার বাবাকে আশ্বস্ত করলো। একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে সুপ্রভা গাড়িতে উঠল। গাড়ির জানালা দিয়ে তাকিয়ে আছে পরিচিত মুখগুলোকে একবার ভালো করে দেখে নিল। তামিম হাসি মুখে হাত নাড়িয়ে বিদায় দিল সুপ্রভাকে। একে একে গাড়ি স্টার্ট দিতেই সবাই হাওয়ায় মিলিয়ে গেল। কাউকে আর দেখতে পেল না সুপ্রভা। চেনা জায়গা ছেড়ে অচেনা জায়গায় পা রাখতে চলেছে। এক ঘর ছেড়ে আর এক ঘরকে আপন করে নেবার উদ্দেশ্য। অনিল বুঝল সুপ্রভার মন খারাপ, সেজন্য হাসি ঠাট্টা শুরু করে দিল। কালকে দেখেছি পড়ি, আজকে কি দেখেছি নিজেও জানি না। আমার তো আর চাকরি বাকরি করা লাগবে না, বউয়ের দিকে চেয়ে চেয়েই সময় পার হয়ে যাবে দেখছি। অনিলের প্রতি উত্তরে সুপ্রভা কিছু বলল না। অনিল বুঝল বেশ মন খারাপ সুপ্রভার। সেও চুপ হলো, আর কিছু না বলে। এভাবেই কিছুক্ষণ রাস্তা একসাথে চলার পর শিকদার ভিলায় এসে থামলো গাড়ি। সুপ্রভা গাড়ি থেকে নামলো অনিলের হাত ধরে। ইতিমধ্যে বরের গাড়ি দেখে আশেপাশের মানুষজন এসে ভিড় করেছে নতুন বউ দেখবে বলে। সুপ্রভা আর অনিল পাশাপাশি গিয়ে দাঁড়ালেন দরজার সামনে। সুনেরা বেগম অধীর আগ্রহ নিয়ে ছেলে বৌমার কাছে গেলেন। কি মিষ্টি লাগছে আমার বৌমাকে, অবশেষে তুমি আমার পুত্রবধূ হলে, সুখে থাকো। সুপ্রভা বিনিময়ে মুচকি হাসি দিল। বিভিন্ন নিয়ম কানুন পালন করে সুপ্রভাকে বসানো হলো লোকের সামনে। আস্তে আস্তে ভিড় বাড়ছে নতুন বউ দেখবে বলে। ঘন্টা খানেক পর অবশেষে সুপ্রভাকে অনিলের রুমে দিয়ে আসা হয়। আজকে বাসর রাত উপলক্ষে ফুল দিয়ে পুরো রুম সুন্দর করে সাজানো হয়েছে। রুমে ঢুকতেই সুপ্রভার নাকে ফুলের মিষ্টি সুঘ্রাণ ভেসে আসে। বিছানায় বসে অপেক্ষা করে কখন অনিল আসবে। দরজা খোলার আওয়াজে সুপ্রভার ধ্যান ভাঙে। পাশে তাকিয়ে দেখে অনিল এসেছে। অনিলকে দেখতে পেয়ে সুপ্রভার আলাদা অনুভূতি তৈরি হচ্ছে। কেমন যেন বেশ ভয় লজ্জা সব মিলেমিশে একাকার। অনিল এসেই সুপ্রভার ঘোমটা তুলে দিল। সুপ্রভা অনিলকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালো সালামের জন্য, কিন্তু অনিল তাতে বাদ সাধল। তোমার জায়গা পায়ে নয়, এই বুকে। বলেই সুপ্রভাকে নিজের বাহু ডোরে আবদ্ধ করলো অনিল। এই প্রথমবার দুজন দুজনের এতটা কাছে এসেছে, জড়িয়ে ধরেছে। এতটাই কাছে এসেছে যে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। কিছু সময় সেভাবেই পার হওয়ার পর অনিল সুপ্রভাকে খাটে বসায়, নিজেও বসে সামনাসামনি। তারপর সুপ্রভার মুখটা নিজের দুহাতের মুঠোয় নিয়ে নেয়। আজকে আর কোনো ছাড়াছাড়ি নাই বউ, এখন থেকে তুমি শুধুই আমার। আজকে আর কোথায় যাবে শুনি? যাব কেন? এসছি তো আপনার কাছে আজীবনের জন্য, যাবার জন্য নয়। বেশ, তাহলে আরো একটুখানি কাছে আসো না হয়। অনিলের কথা শুনে সুপ্রভার লজ্জা বেড়ে যায়, যার আভাস সুপ্রভার চোখে মুখে ফুটে উঠেছে। এত লজ্জা পেও না, লজ্জা পেয়ে তোমার মুখ তো দেখছি লাল হয়ে গেছে। যদি আমি টুপ করে খেয়ে নিই তখন কি হবে শুনি? সুপ্রভা ফের চুপ করে রইল। শাড়ির আঁচল শক্ত করে ধরে বসে আছে লজ্জায়। অনিল উঠে দাঁড়াতেই সুপ্রভা জিজ্ঞেস করলো, এ কি, কোথায় যাচ্ছেন এত রাতে? এই তো যাচ্ছি না, তুমি চিন্তা করো না, আমি এখানেই আছি। বলেই অনিল ঘরের একপাশে থাকা সাউন্ড বক্সে হিন্দি রোমান্টিক গান চালিয়ে দিল। সাউন্ড বেশ অল্পই দিয়েছে, গান বাজছে রুমে। আজ ফির তুম পে प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद यार बेशुमार आया है। সুপ্রভার কানে গানের আওয়াজ ভেসে আসতেই অনিলকে প্রশ্ন করে, গান চালালেন কেন এত রাতে? অনিল সুপ্রভার ঠোঁটে আঙ্গুল রেখে ইশারা দিয়ে চুপ করতে বলে, ইস, আজকে আর কোনো কথা নয়, একদম চুপ করে থাকবে। গান চালিয়েছি একদম অল্প আওয়াজে, রুমের দরজাও বাহির থেকে বন্ধ, শব্দ শোনা যাবে না। এই বন্ধ রুমের ভেতর আমি আর তুমি, তার উপর আজকে আমাদের বাসর রাত। একটু রোমান্টিক গান না শুনলে কি করে হয়?
অনিলের কথায় সুপ্রভা লজ্জা দ্বিগুণ হলো আরো। কিছু বলতে পারছে না, চুপ করে আছে কেবল। অনিল সুপ্রভার সামনে এসে বসলো, একদম কাছে এসে একটু পরিমাণও ফাঁকা নেই। হুট করেই সুপ্রভার ঠোঁট জোড়া নিচের দখলে নিয়ে নিল পুরোপুরিভাবে। সুপ্রভা এতক্ষণ চুপ করেছিল, আর এখন এমনিতেই কথা বলার উপায় নেই, মুখ তার পুরোপুরিভাবে বন্ধ। কেবল অনুভব করছে অনিলের ভালোবাসার পরশ, প্রথম চুম্বন, সুখকর এক অনুভূতি। মিনিট খানেক পার হতেই সুপ্রভা হাত দিয়ে অনিলকে সরানোর চেষ্টা করতেই অনিল সরে যায়। সুপ্রভা লিপস্টিক ততক্ষণে অনিলের ঠোঁটের পাশে চলে এসেছে। এটা কি হলো? সুপ্রভার উত্তরে অনিল বাঁকা হেসে উত্তর দিল, এই তো এক্ষুনি দেখলে, কি হলো? আবার লাইভ দেখতে চাও বউ? অনিলের কথা শুনে সুপ্রভা থতমত খেয়ে যায়, ফের চুপটি করে বসে আছে। অনিল আবারও বলল, এবার তো অন্য কিছু করবো। বাকিটুক সুপ্রভাকে পুরো কথা শেষ করতে দিল না অনিল, ঠোঁটে হাত রেখে চুপ করিয়ে দিল। আজকে আর কোনো কথা নয়, একদম নয়। আমার অপেক্ষার প্রহর শেষ হবার পালা, তোমাকে একবার নিজের করে পাওয়া শুধু। বলেই অনিল সুপ্রভার হাত নিজের হাতের মধ্য নিয়ে বিছানায় গা বোলালো সুপ্রভাকে নিয়ে। পাশে থাকা আলোর সুইচ টিপ দিয়ে রুমের আলো নিভিয়ে দিল। শুরু হলো দুজন মানুষের একাকার হয়ে যাবার গল্প, যেখানে ভালোবাসা বাদে আর কোনো কিছু অবশিষ্ট নেই। সকাল সকাল মিষ্টি রোদের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে যায় অনিলের। চোখ মেলে দেখে জানালার পর্দা সরিয়ে দেওয়া হয়েছে, সেখান দিয়ে রোদ এসে উঁকি মেরে তার ঘুম ভাঙিয়ে দিয়েছে। পাশে তাকিয়ে দেখল সুপ্রভাও বসে আছে, সদ্য গোসল করে এসেছে, চুল বেয়ে এখনো টুপটুপ করে পানির ফোঁটা পড়ছে গড়িয়ে গড়িয়ে। অনিল সুপ্রভার কাছে গিয়ে কোমর জড়িয়ে ধরল, নেশালো কণ্ঠে বলে উঠল, আমার এত সাদের ঘুমটা তুমি নষ্ট করেছো, এখন তোমাকে কি শাস্তি দেওয়া যায়? বেলা 7টা বেজে গেছে, আর কত ঘুমাবেন? উঠুন, ফ্রেশ হয়ে নিন। অনিল সুপ্রভার কথার প্রতি উত্তর না করে সুপ্রভাকে নিয়ে জড়িয়ে ধরে বিছানায় শুতেই সুপ্রভা নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো, অনিলের সাথে পেরে উঠল না। ছাড়ুন বলছি। নতুন বউ এত দেরি করে নিচে গেলে মানুষ কি বলবে শুনি? ছেড়ে দিন। একবার যখন ধরেছি আর ছাড়বো না তোমাকে, কিছুতেই না। সুপ্রভার জোড়া জড়িতে অনিল সুপ্রভাকে ছেড়ে দেয় এক সময়। রেডি হয়ে নিচে চলে যেতেই দেখে ড্রয়িং রুমে মানুষ ভর্তি, সবাই নতুন বউ দেখতে এসেছে। সুনেরা বেগম সুপ্রভাকে নিয়ে বসিয়ে দিতেই একে একে সবাই এসে নতুন বউয়ের মুখ দেখতে ভিড় জমায়। ঘন্টা দুয়েক পর সুপ্রভা সেখান থেকে চলে আসে নিজের রুমে। বউ দেখাদেখির পালা শেষ হতেই সুপ্রভা নিজের রুমে গিয়ে বসে। সেখানে গিয়ে দেখে অনিল শুয়ে আছে কম্বল গায়ে দিয়ে। সুপ্রভার বিষয়টা অবাক লাগলো, এতক্ষণ ধরে শুয়ে থাকার কারণে। অনিলের কপালে হাত দিতে গরম অনুভব করে। এ কি, আপনার শরীরে এত জ্বর এসছে? কিচ্ছু হবে না সুপ্রভা, জ্বর যে কি করে চলে আসলো বুঝলাম না। সকালবেলা মাথা ঘোরাচ্ছিল, এটা এখন একটু বেশি। বোধহয় কালকে রাতে ফিরে এসে গোসল করার জন্য এই অবস্থা হয়েছে। আপনি আমাকে ডেকে বলবেন না? আমি এক্ষুনি জলপট্টি দিচ্ছি মাথায়। বলেই সুপ্রভা রুম থেকে হাঁটা ধরছিল, তখনই অনিলের ডাক শুনে আবারও থামলো। দেখো সুপ্রভা, আজকে নিয়ম মতন তোমাদের বাড়ি যাবার কথা আছে। তোমার বাবারা সবাই আসবেন, তোমাকে আর আমাকে নিতে সেখানে যেতে হবে। অসুস্থ শরীর নিয়ে কোথাও যেতে হবে না আপনাকে, ওসব পরে হবে। ওনারা সবাই আসলে আসবেন, আমি আপনাকে নিয়ে এই অবস্থায় জার্নি করব না কিছুতেই। সুপ্রভার কথা শুনে আর অনিল কিছু বলল না, কম্বলটা গায়ে ভালো মতন চড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। সুপ্রভা পানি এনে অনিলের মাথায় পানি ঢালতে লাগলো। পানি ঢালা শেষ হতেই শরীরটা ভেজা কাপড় দিয়ে ভালো মতন মুছিয়ে দিল। এত সেবা যত্ন করছো বউ, আমি অসুস্থ থাকি কি করে আর? বেশি কথা বলবেন না, এখন রসিকতা করার মতন অবস্থায় নেই আপনি। বেশ কড়া খুব সুরেই সুপ্রভা অনিলকে কথাগুলো বলল। অনিল আর কিছু না বলে চুপটি করে বাধ্য ছেলের মতনই শুয়ে রইল। একটু পর আবারও ঘুমিয়ে পড়ল। নতুন বউ হলেও সুপ্রভা নিচে রান্নাঘরে গেল। রান্নার উদ্দেশ্যে রান্নাঘরে যেতেই সোনেরা বেগম সুপ্রভার হাত ধরে বসলেন। এই তুমি এখন রান্নাঘরে কেন এসেছো? আমার খিদে পেয়েছে বৌমা। আরে না আন্টি, খিদে কেন পাবে?
এই তো একটু আগেই নাস্তা করে রুমে গেছিলাম, এসছি। আপনার যদি কোনো কাজে সাহায্য লাগে। অনিলের জ্বর ছেড়েছে গা থেকে? না আন্টি, পুরোপুরি ছাড়েনি। আমি ওনাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি। আচ্ছা শুনো, তোমার বাবা বলল অনিল অসুস্থ, সেজন্য তোমাদের ওই বাড়িতে আর যেতে হবে না। এমনি ওনারা আজকে একটুখানি আসবে অনিলকে দেখতে, পরে একদিন সবাই আসবে, তখন যেও। সুপ্রভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি কিন্তু তোমার উপর বেজায় ক্ষিপ্ত হলাম বৌমা। শাশুড়ি মায়ের কথা শুনে সুপ্রভার মনে বেশ ভয় ধরল। তার মা আসার সময় পই পই করে বলে দিয়েছিলেন সবার মন জুগিয়ে চলতে, যাতে সুখে থাকতে পারে। সেখানে বিয়ের একদিন পার হতেই শাশুড়ি মায়ের মুখ থেকে এরকম কথা শুনে বেশ অবাকই হলো। সোনেরা বেগম বললেন, আমি তোমাকে সুপ্রভা নয় আমার বৌমা বলে ডাকছি, আর তুমি কি করছো? আন্টি বলছো, এটা ঠিক তো? শাশুড়ি মায়ের কথা শুনে সুপ্রভা হাঁপ ছেড়ে বাঁচল। মনে থাকা ভয়টা কেটে গেল। ঠিক আছে মা, আর বলবো না, এবার থেকে মাই ডাকবো। কিন্তু আমাকে কোনো কাজ তো করতে বলুন। এভাবে বসে থেকে তো ভাল লাগছে না, বাড়িতে তো কাজ করতাম। বেশ, তুমি যখন এতই কাজ করতে চাইছো, তাহলে তোমার শ্বশুর মশাইয়ের কাছে যাও। মানুষটা চা পাগল, সকালে চা দিয়েছে, তাও চায়ের জন্য বসে আছে। শিকদার সাহেবের রুমে যেতে হবে বলে সুপ্রভার ভয়টা আবারও চেকে বসল। সোনেরা বেগম হয়তো সেটা বুঝলেনও। চিন্তা করো না, যাও, উনি তোমাকে কিছু বলবে না। মনে জায়গা করে নিতে হবে না, তাহলে দূরে নয়, কাছে যাও। সুপ্রভা চায়ের কাপটা হাতে নিয়ে শিকদার সাহেবের রুমের কাছে গেলেন। দরজায় ঠক ঠক করে শব্দ করলেন শিকদার সাহেব। গম্ভীর গলায় ভিতরে আসতে বললেন। সুপ্রভা শাড়ির আঁচল টেনে ঘোমটাটা আরেকটু বড় করে ভিতরে ঢুকলেন। দ্বিধায় পড়ে গেলেন, আঙ্কেল বলবেন নাকি বাবা। যদি বাবা বলে রেগে যায়, সেজন্য আঙ্কেলই বলার সিদ্ধান্ত নিল। আঙ্কেল, আপনার জন্য চা এনেছি। মা বললো দিতে, নিন। তুমি কি লোক হাসাতে চাইছো নাকি? শিকদার সাহেবের গম্ভীর কথা শুনে সুপ্রভা অবাক হলো। কিসের ভেতর কি বললেন কিছুই বুঝলো না। মানে বুঝলাম না আঙ্কেল। এত বড় হয়েছে মানে কোনো কিছু বুঝছো না? তুমি সোনারাকে ডাকছো মা, কারণ সে তোমার শাশুড়ি মা, আর আমাকে ডাকছো আঙ্কেল কেন? আমি কি তোমার শ্বশুর মশাই নই? নাকি আমাকে শ্বশুর মশাই হিসেবে মানবে না তুমি? সুপ্রভা মনে মনে যে আশঙ্কা করছিল ঠিক সেটাই হলো। সরি বাবা, আসলে আপনি কি মনে করবেন তা ভেবে বলিনি আর। শিকদার সাহেব চায়ের কাপ হাতে নিতে নিতে উত্তর দিলেন, এভাবে মনের ভেতর কথা চেপে রাখবেন না, যা মনে আসবে বলে দিবে। ঘুরিয়ে ফিরে কথা বলা আমি একদমই পছন্দ করি না। এবার তুমি আসতে পারো। সুপ্রভাও আর কথা না বাড়িয়ে চলে গেল। ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল সেখানে দুইজন মহিলা আর একজন ভদ্রলোক আছে। সুনেরা বেগম তাদের বসতে বলল সোফাতে। অতিথিদের জন্য নাস্তা আনছিলেন, তখনই একজন প্রতিবেশী দিলারা বলে উঠল, সে কি গো সুনেরা, পুত্রবধূ এনেছো? এখন তো তোমার ছুটি, তুমি কেন তোমার ছেলের বোর নাস্তা আনতে পাঠাও? পাশ থেকে আরেকজন ঠাট্টার স্বরে বলল, আরে দিলারা, বুঝছো না কেন? তুমি কি অতীত কিছু জানো না? এই মেয়েকে পাবার জন্য অনিল কত কি করলো, ছেলের প্রেমের বিয়ে দিল। সুনেরা এখন বুঝবে। সুপ্রভা পাশে দাঁড়িয়ে সবটা শুনলেও কোনো প্রতিবাদ করল না, কারণ সে নতুন বউ এখন যাই বলুক না কেন উল্টে হিতে বিপরীত হবে। সেজন্য চুপ থাকার সিদ্ধান্ত নিল। দিলারা ভাবি, শুনো তুমি, মেয়েটা সবে আসলো আমার বাড়িতে, এখনই ওকে সংসারে বোঝা চাপিয়ে দিব কেন? ও তো নতুন মানিয়ে নি, কয়েক মাস যাক, তারপর নিজ দায়িত্বে সব করবে। আর একা কেন করবে? আমি তো এখনো অচল হয়ে যাইনি যে ওকে সব সংসারের ভার দিতে হবে। তোমরা বউ দেখতে এসেছো, বউ দেখো। সুনেরার কথায় দিলারা আর কিছু বলল না। সুনেরা আবারও প্রতি উত্তর করলো, ভাবি, ওদের কোনো অতিথি নেই, প্রেমের বিয়ে দিয়েছি, ছেলে আর মেয়ে মিলে সংসার করবে। বিয়ের পর যে প্রেম হয় সেটা আগে হলে ক্ষতি কি? বরং আরো জানাশোনা বাড়ে, একে অপরকে আগে থেকেই বুঝে। হয়েছে ভাবি, নতুন বউ দেখতে এসেছিলাম, শুনলাম তোমার কথা। সুনেরা আর উত্তর দিল না। যা বলার তো সে বলেছেই। আর উত্তর দেবার প্রয়োজন বোধ মনে না করে রান্নাঘরে গেল দুজন মহিলা। সুপ্রভার দিকে এক পলক তাকিয়ে চলে গেল। তুমি মন খারাপ করো না সুপ্রভা, লোকে তো কত কিছুই বলবে, সব ধরে বসে থাকলে হবে? হবে না তো, সেসব কথা বাদ দাও তুমি।
যার আপনার মতন একজন শাশুড়ি মা আছে তার আর ভাবনা কিসের? আমি ভাগ্যবতী। সুপ্রভার কথায় সুনেরা বেগম হাসলেন। তখনই ভিতরে আসলো সুপ্রভার বাবা আর ভাই। ভেতরে আসতে আসতেই বললেন, মেয়ে আর একদিনের শ্বশুর বাড়িতে মজে গেছে দেখছিস, তা কেমন কাটছে দিনকাল? বাবার আওয়াজ পেতেই সুপ্রভা বাবার কাছে গিয়ে দাঁড়ায়। আফজাল হোসেন আর তামিম আসার সময় বেশ জিনিসপত্র এনেছে হাতে করে। তা না বাবা, তবে সত্যি বলতে উনি আমার শাশুড়ি মা নয়, নিজের মা। মনেই হচ্ছে না শ্বশুর বাড়িতে এসছি। যাক, আমি নিশ্চিত। এটুকুই তো চাই বাবা হিসেবে, মেয়ে সুখের সংসার। অনিল তো অসুস্থ, ওকে দেখতে আসা কোথাও। চলো তোমাকে রুমে নিয়ে যাই। সুপ্রভা আফজাল হোসেন আর তামিমকে রুমে নিয়ে গেল। সুনেরা বেগমের কথায় রান্নাঘরে গিয়ে 3-4 পদের নাস্তা সহ শরবত, ফল, ফ্রুটস সব কেটে দিল বাবা আর ভাইয়ের সামনে। আফজাল হোসেন অনিলের সাথে টুকটাক কথা বলছিলেন, সেই সুযোগে সুপ্রভা তামিমকে চেপে ধরে। কি তামিম ভাই, ডুবে ডুবে পানি খাচ্ছ? এই ব্যাপার কি তোমার? কি সব বলছিস বোন? হয়েছে, আর ঢং করিও না। রেস্টুরেন্টে যে গার্লফ্রেন্ড নিয়ে যাও সবই দেখেছি আমি, কেবল বলিনি এতদিন অনিল বারণ করেছিল বলে। সুপ্রভা, থাম তুই। এখনই সুযোগ আসেনি সব বলার। সবে তো তোর বিয়েটা হলো, আর কয়েকটা দিন যাক, আমিই বলবো সবাইকে, কেমন? এখন তো সবাই আছে, আমি তোকে না হয় কল করে সবকিছু বলবো। সুপ্রভা ভ্রু কুঁচকাল, এক পলক তামিমের দিকে তাকালো। বেচারা হালকা পাতলা ভয়ও পেয়েছে। ঠিক আছে ঠিক আছে, বলবো না, যাও। তামিম আর সুপ্রভা টুকটাক কথা বলতে বলতে আফজাল হোসেন উঠে দাঁড়ালেন যাবার উদ্দেশ্যে। আজকে উঠি ভাবি, অনিলের বাবাকে তো দেখতে পেলাম না, পরে আসবো আবার। সে কি, খাওয়া দাওয়া তো করলেন না তেমন করে? না ভাবি, যা দিয়েছেন নুডলস, শরবত, ফল এসব খেয়ে পেট ভর্তি। পরে বার আসবো, তখন আপনাদের নিয়ে একেবারে যাব। এবার বিদায় দিন। সুপ্রভার সাথে টুকিটাকি কথা বলে আফজাল হোসেন বিদায় নিলেন শিকদার ভিলা থেকে। শিকদার সাহেব কাজের বাহানা দিয়ে বেরিয়ে গেছেন আর ফেরেনি বাড়িতে। সবাই চলে যায় যে যার রুমে। সুপ্রভা গিয়ে বসে অনিলের কাছে। জ্বর এখন কিছুটা ছেড়েছে। বোর হচ্ছ তাই না সুপ্রভা? চলো আমরা ঘুরে আসি তাহলে। আরে পাগল হয়েছেন নাকি? আপনার এই অবস্থায় ঘোড়া আগে সুস্থ তো হয়ে নিন। অনিল মুচকি হাসলো। একদম পাকা গিন্নি হয়ে গেছো একদিনই। বিয়ে করেছি একদিন আর দুদিন বুঝি না জীবন থাকবো আপনার সঙ্গে, বুঝলেন তো মশাই? হ্যাঁ, সবই বুঝি। আর আমি এটাও বুঝেছি ওখানে থাকতে তুমি টিউশনি করাতে, কাজ করতে। এখন কাজ করতে না পেরে তোমার উসখুস লাগছে। তেমন কিছু না, বাদ দিন। এখন নতুন নতুন সংসারটা সামলাই, তারপর মাস্টার্স কমপ্লিট করে দেখি চাকরি পাই কিনা। আমার সুপ্রভাকে না করে এমন কে আছে? আমি 100% চাকরি তুমি পাবেই। যে তোমাকে চাকরি দিবে না তার চাকরি থাকবে না, দেখো বলে দিলাম। অনিলের কথায় সুপ্রভা হাসলো। অনিল মুগ্ধ হয়ে দেখতে লাগলো সে হৃদয় দোলানো হাসি, যে হাসির প্রেমে পড়ে আজকে সুপ্রভাকে নিজের করে নিয়েছিল। অমন করে এসো না বাবু, বুকে লাগে যে। অনিলের কথায় সুপ্রভার হাসি আরো বাড়ে। অনিল এবার সুপ্রভার হাত ধরে টান দিয়ে পাশে শুইয়ে দিল। আষ্টে পৃষ্ঠে চড়িয়ে নিল অর্ধাঙ্গিনীকে নিজের সঙ্গে। একটু পরিমাণও ফাঁকা নেই। শুয়ে থেকেই অনিল বলল, তোমায় ভাবি সারাক্ষণ, দিলাম তোমায় আমার মন, ভালোবেসে এই মন চায় তোমায় সর্বক্ষণ। সুপ্রভা লজ্জা পেয়ে অনিলের বুকেই মুখ লুকালো। সকাল সকাল ঘুম থেকে উঠে মাথাটা অনেক হালকা লাগছে অনিলের। জ্বরের ঘোরটা কিছুটা নয়, অনেকটাই কমে গেছে এখন। সুপ্রভা কালকে সারা রাত ঘুমোয়নি ভালো মতন করে। অনিলের মাথায় পানি দিয়ে গা মুছিয়ে দিয়েছে কেবল। সকালবেলা রান্নাঘরে গিয়েছিল অনিলের জন্য চিকেন স্যুপ বানাতে। তখনই শিকদার সাহেবকে দেখতে পাই। চুপচাপ কিছু না বলে রান্নাঘরের দিকে যেতেই শিকদার সাহেব বলে ওঠেন, কি বানাবে তুমি? একা একা রান্নাঘরে এসেছো যে? শিকদার সাহেবের গম্ভীর কণ্ঠে আওয়াজ শুনে সুপ্রভা বেশ খানিকটা ভয় পেলেও পরক্ষণে নিজেকে ধাতস্থ করে উত্তর দিল, আগে বাবা, আপনার ছেলের তো জ্বর, ওর জন্য একটু চিকেন স্যুপ বানাতে এসেছি। এসব স্তূপ টুপ নয়, তুমি ওকে আগে কমলা লেবু মালটা দিয়ে জুস বানিয়ে দাও।
সেটা খেলে ওর মাথা ঘুরানো এবার ছাড়বে। তখন চিকেন স্যুপ যা দেবার দিবে তাহলে সেগুলো খেতে পারবে। আচ্ছা বাবা, আমি তাহলে তাই করছি। শোনো মেয়ে, সুপ্রভা চলে যেতে নিচ্ছিল, তখনই আবার শিকদার সাহেবের ডাক শুনে থেমে যায়। হ্যাঁ বাবা বলুন। তোমার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কি এসেছিল? জি, মাধ্যমিকে এসছিল জিপিএ 5 আর উচ্চ মাধ্যমিকে এসছিল 4.95। অল্পের জন্য জিপিএ 5 মিস হয়ে গেছে, আর এখন আপাতত অনার্সের রেজাল্টের অপেক্ষা আছে। তাহলে রেজাল্ট তো খারাপ করেনি মনে হচ্ছে, পড়ালেখা বেশ ভালোই। আমাকে বাবা চেষ্টা করেছেন লেখাপড়ায় সব সময় ভালো করেই তুলতে, মানুষের মতন মানুষ করতে। আমি সেই চেষ্টাটুকুনি করেছি। শুনেছি মাস্টার্স কমপ্লিট করার ইচ্ছা আছে তোমার? হ্যাঁ বাবা, ইচ্ছে আছে লেখাপড়া শেষ করে আমি আমার বাবা মায়ের পাশে দাঁড়াবো। আমার বাবা মায়ের তো কোনো সন্তান নেই, আমি একমাত্র খুঁটি ওনাদের। এখন তো তামিম ভাইয়া দেখছেন। এই বাড়ির বউ হয়ে তুমি ওই বাড়িতে গিয়ে দৌড়াদৌড়ি করবে বলছো? সুপ্রভা খানিকটা আঁচ করতে পারছে তার চাকরি করাতে হয়তো শ্বশুরমশাই বাধা হয়ে দাঁড়াতে পারেন, তবুও মনে সাহস সঞ্চয় করে দাঁড়ালো। বাবা, আপনারা তো আমাদের বাড়িতে বলেছিলেন আমাকে চাকরি করতে দেবেন ভবিষ্যতে। আমার লেখাপড়া তো প্রায় শেষের দিকেই। শিকদার সাহেব সুপ্রভার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালেন, তারপর বললেন, সে বলেছি ঠিক আছে, তবে আগে তোমার মাস্টার্সের রেজাল্ট ভালো হলে তারপর দেখা যাবে তুমি চাকরি করবে কিনা। পুরোটাই ভিত্তি করবে তোমার লেখাপড়ার উপর। এবার তোমার সিদ্ধান্ত, তুমি কিভাবে পড়াশোনা করবে। সুপ্রভা মাথা তুলিয়ে হ্যাঁ বলতেই শিকদার সাহেব আবারও বললেন, এলাকায় আমার একটা সম্মান আছে। আমার পুত্রবধূ পড়ালেখা পুরোপুরি কমপ্লিট করেনি, এটা শোভনীয় দেখায় না। তুমি চাকরি করো যাই করো না কেন, পড়াশোনা তোমাকে পুরো কমপ্লিট করতে হবে। আর হ্যাঁ, রেজাল্ট যেন ভালো হয় সেই খেয়ালও রাখতে হবে। ঠিক আছে বাবা। শিকদার সাহেব চলে যাচ্ছিলেন, তখনই সুপ্রভা ডাক দিল, বাবা চা খাবেন না? আপনি তো সেজন্য এসেছিলেন রান্নাঘরে। সুপ্রভার কথা শুনে শিকদার সাহেব অবাক হলেন কিছুটা। তুমি কি করে জানলে আমি চা খাবো? সুপ্রভা মুচকি হেসে প্রতি উত্তর দিলেন, মায়ের সাথে গল্প করতে করতে এই 2 দিনে আমি অনেক কিছুই জেনেছি, যদিও পুরো জানা বাকি, কিন্তু এটুকু জানি আপনি এখন চা খেতে এসেছিলেন। পরে আমার লেখাপড়ার ব্যাপার নিয়ে কথা বললেন। ঠিক আছে, যখন বুঝতেই পেরেছো চা বানাও। শিকদার সাহেব সোফাতে বসতেই সুপ্রভা কিছুক্ষণের ভিতর চা বানিয়ে নিয়ে আসলো। চা শিকদার সাহেবের হাতে দিতেই তিনি বললেন, বাহ, চা তো বেশ হয়েছে। তুমি কি করে জানলে আমি চায়ে চিনি একটু বেশি পছন্দ করি? বাবা, ওই যে বললাম না, কালকে মায়ের সঙ্গে গল্প করছিলাম, তখন এটুকু টুকটাক জেনে নিয়েছি আর কি। ঠিক আছে, তুমি যাও এবার। সুপ্রভা রান্নাঘরে চলে গেল টুকটাক রান্নার কাজ করতে। যদিও সুনেরা বেগম সুপ্রভাকে একা রান্না করতে দেয় না, সুপ্রভা সবজি কেটে কুটে দেয়। আজকেও একই কাজ করছে, বাসন কুসন ধুয়ে সব এগিয়ে রাখছে। বিকেলের দিকে সুপ্রভা রুমে যেতেই দেখে অনিল ল্যাপটপে কিছু একটা করছে। সুপ্রভার রাগ বেড়ে গেল। আপনার না শরীর অসুস্থ? আপনি বসে বসে ল্যাপটপে কাজ করছেন? আরে জ্বর ছেড়েছে সেই দুপুরে, এখন তুমি এত চিন্তা করিও না তো। অফিসে যাইনি, কিছু কাজ ছিল সেগুলো করছিলাম। সুপ্রভা অনিলের কথা পাত্তা দিল না, মাথায় হাত দিয়ে চেক করলো, গা ঠান্ডাই আছে, মানে জ্বর ছেড়েছে। ঠিক আছে, তবে কাজ করুন আপনি। অনিল ল্যাপটপে কাজ করছিল। সুপ্রভা কি করবে ভেবে পাচ্ছে না। সকালের দিকেই নাস্তা রান্না বান্নার কাজ শেষ হয়ে যায়। তারপরের সময়টুকু সে একদমই অবসর। এখন এই সময়টুকু কি করে পার করবে বুঝে উঠতে পারছে না। প্রতিদিন তো আর শাশুড়ির সাথে গল্পও করা যায় না। অনিলও কাল থেকে অফিসে চলে যাবে। সেসব চিন্তা করতে করতে রুমের জানালার কাছে গিয়ে দাঁড়ালো। খোলা আকাশে দেখছে খুব মনোযোগ সহকারে। সুপ্রভার একা একা বোরিং হবার বিষয়টা অনিলও খেয়াল করলো।